পেলভিক ফ্র্যাকচার যখন হয়, পেলভিক ফ্র্যাকচারের সময় কিছু কিছু হাড়ের টুকরো একটু ছুঁচলো হয়ে ভেতর দিকে মুভিং করতে পারে, যেগুলো ওই ধমনী বা স্নায়ুগুলোকে ইনজুরি করতে পারে। যদি বড় ধমনী বা শিরাতে ইনজুরি হয়, ভেতরে ব্লিডিং হতে পারে। স্নায়ুতে ইনজুরি হলে পুরো পা অকেজো হয়ে যেতে পারে। এজন্য এটাকে অনেক সময় লাইফ থ্রেটনিং বলা চলে। যেগুলো ছুঁচলো হাড়ের টুকরো আছে, ওগুলো যখন আপনার ধমনীকে গিয়ে আঘাত করে রক্তক্ষরণ হয়, আর ওই ধমনীগুলো খুব মোটা মোটা ধমনী, মানে আমাদের হার্ট থেকে ডাইরেক্ট যেই ধমনী যাচ্ছে, যেটাকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলি, ওর থেকে দুটো আরও বড় ধমনী যাচ্ছে, এগুলিকে বলে ইলিয়াক ভেসেলস। ওই ইলিয়াক ভেসেলগুলোর মধ্যে যদি ইনজুরি হয়, তখন প্রচণ্ড পরিমাণে মানে মিনিটের মধ্যে 2-3 লিটার ব্লাড বেরিয়ে যেতে পারে। ওরকম ব্লাড যদি বেরিয়ে যায়, আমাদের শরীরের প্রায় 20-25% ব্লাড যদি পট করে 1-2 মিনিটে বেরিয়ে যায়, তখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়। মানে পেশেন্টের ব্লাড প্রেশার দপ করে কমে যায়, পেশেন্টের পালস রেট ফট করে বেড়ে যায়। এসব যখন হয়, তখন ব্রেনে অক্সিজেন যায় না ঠিকভাবে, বিভিন্ন টিস্যুতে অক্সিজেন যায় না, অর্গানগুলো ফেল করা শুরু করে, আর কয়েক ঘন্টার মধ্যেই পেশেন্ট মারাও যেতে পারে যদি কোনো ইন্টারভেনশন না করা হয়। ডিপেন্ড করে পেশেন্টের ফাংশনাল ডিমান্ড কীরকম আর পেলভিক ফ্র্যাকচারের ধরন কীরকম। এখন অনেকে থাকেন যারা অ্যাথলিট থাকেন, ওদের তাড়াতাড়ি মানে গেমে ফিরে যেতে হয়, বা প্রফেশনাল এরকম থাকেন যারা ছুটি অ্যাফোর্ড করতে পারবেন না। ওসব ক্ষেত্রে স্টেবল ফ্র্যাকচারে অনেক সময় অপারেশন করা যায়, বাট জেনারেলি আমরা রেকমেন্ড করি না। বাট আনস্টেবল ফ্র্যাকচার, যেখানে পেলভিক রিং ডিসরাপ্ট হয়েছে, ওটাই যদি আপনার নর্মাল একটা জীবনযাপন করতে হয়, রিস্কটা কমিয়ে আনতে হয়, পেশেন্টকে তাড়াতাড়ি স্টেবল করতে হয়, তাহলে ওসব ক্ষেত্রে প্রায় বলবো 90-100% ক্ষেত্রেই অপারেশন লাগে। আমাদের শরীরে সবচেয়ে শক্ত হাড়গুলির মধ্যে একটা হলো পেলভিস। কোনো দুর্ঘটনায় বা কোনো এক কারণে যদি পেলভিসের হাড় ভেঙে যায়, অর্থাৎ যেটাকে বলে পেলভিক ফ্র্যাকচার, সেটা কতটা সমস্যাজনক হতে পারে, কতটা গুরুতর হতে পারে, সেটাই আমরা আজ জেনে নেব। এবং এর সঙ্গে এটাও জেনে নেব এই পেলভিক ফ্র্যাকচার হওয়ার কত সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যাওয়া আমাদের জরুরি। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অর্থোপেডিক ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর সৌরভ ভট্টাচার্য। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর সৌরভ ভট্টাচার্য, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, গৌরীদেবী হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো এই পেলভিক ফ্র্যাকচারকে লাইফ থ্রেটনিং কেন বলা হয়? পেলভিক ফ্র্যাকচার, বা যেটাকে বাংলায় আমাদের শ্রোণীদেশের হাড়ের ফ্র্যাকচার বলা যায়, মানে হিপের ঠিক উপরে যে হাড় থাকে, ওই জায়গাতে প্রবলেম হলো অনেকগুলো ভাইটাল অর্গানস থাকে, যেমন মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থাকে, আমাদের অন্ত্র থাকে, মানে যেটাকে ইন্টেস্টাইনস বলা হয়, আরও অনেকগুলো, যাদের ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাস থাকে, ডিম্বাশয় থাকে, মেলদের ক্ষেত্রে আপনার স্পার্মেটিক কর্ড থাকে। এগুলো অনেকগুলো ভাইটাল অর্গানস থাকে। এর সাথে থাকে অনেকগুলো বড় বড় ধমনী আর শিরা, আর কিছু স্নায়ু। পেলভিক ফ্র্যাকচার যখন হয়, পেলভিক ফ্র্যাকচারের সময় কিছু কিছু হাড়ের টুকরো একটু ছুঁচলো হয়ে ভেতর দিকে মুভিং করতে পারে, যেগুলো ওই ধমনী বা স্নায়ুগুলোকে ইনজুরি করতে পারে। যদি বড় ধমনী বা শিরাতে ইনজুরি হয়, ভেতরে ব্লিডিং হতে পারে। স্নায়ুতে ইনজুরি হলে পুরো পা অকেজো হয়ে যেতে পারে। এজন্য এটাকে অনেক সময় লাইফ থ্রেটনিং বলা চলে। ভিতরে রক্তক্ষরণ হতে পারে, এটাকেই মানে এটাই একটা লাইফ থ্রেটনিং ব্যাপার, তাই তো? একদম, কারণ রক্তক্ষরণ হওয়াটা কেন হয়, যেটা বললাম এর আগে, যে যেগুলো ছুঁচলো হাড়ের টুকরো আছে, ওগুলো যখন আপনার ধমনীকে গিয়ে আঘাত করে রক্তক্ষরণ হয়, আর ওই ধমনীগুলো খুব মোটা মোটা ধমনী, মানে আমাদের হার্ট থেকে ডাইরেক্ট যেই ধমনী যাচ্ছে, যেটাকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলি, ওর থেকে দুটো আরও বড় ধমনী যাচ্ছে, এগুলিকে বলে ইলিয়াক ভেসেলস। ওই ইলিয়াক ভেসেলগুলোর মধ্যে যদি ইনজুরি হয়, তখন প্রচণ্ড পরিমাণে মানে মিনিটের মধ্যে 2-3 লিটার ব্লাড বেরিয়ে যেতে পারে। ওরকম ব্লাড যদি বেরিয়ে যায়, আমাদের শরীরের প্রায় 20-25% ব্লাড যদি ফট করে 1-2 মিনিটে বেরিয়ে যায়, তখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়। মানে পেশেন্টের ব্লাড প্রেশার দপ করে কমে যায়, পেশেন্টের পালস রেট ফট করে বেড়ে যায়। এসব যখন হয়, তখন ব্রেনে অক্সিজেন যায় না ঠিকভাবে, বিভিন্ন টিস্যুতে অক্সিজেন যায় না, অর্গানগুলো ফেল করা শুরু করে, আর কয়েক ঘন্টার মধ্যেই পেশেন্ট মারাও যেতে পারে যদি কোনো ইন্টারভেনশন না করা হয়। কতটা ব্লাড লস হলে পরিস্থিতি একদম বিপজ্জনক পর্যায়ে যেতে পারে? ব্লাড লস 40%-এর কাছাকাছি, যেটা পেলভিক ফ্র্যাকচারে অনেক সময় কমন থাকে। আমাদের শরীরে 5 লিটার ব্লাড থাকে, 40% বললে মেরে কেটে 2 লিটার বলা যায়। পেলভিক ফ্র্যাকচারের প্রবলেম হলো এই যে ব্লাড লসটা হয়, এটা খুব সাডেন হয়, মানে মিনিট মানে 5-10 মিনিটের মধ্যে এতটা ব্লাড লস হয়ে যেতে পারে। এতটুকু ব্লাড লস যখন হয়ে যায়, তখন পেশেন্টের শক হয়, বা যেটাকে আমরা বলি হেমোডাইনামিক আনস্টেবিলিটি। এটাই প্রবলেম, এটাই বিপজ্জনক। মানে সব ক্ষেত্রেই তো আমরা এটাই বলে থাকি যে কোনো কাটাছেঁড়ার ক্ষেত্রেও ভিতরে যদি ব্লাড জমে যায় তাহলে সেটা বিপজ্জনক। এর ক্ষেত্রেও সেটাই। একদম একদম। ভিতরে ব্লাড জমে গেলে বিপজ্জনক। আরেকটা জিনিস হলো, ভিতরে ব্লাড জমছে মানে কি, আমার শরীরে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে, হার্ট যে ব্লাডটা পাম্প করছে, ওই ব্লাডের পরিমাণটা কমে যায়। যখন ব্লাডের পরিমাণ কমে যায়, তখন আমার বাকি অর্গানগুলোতে অক্সিজেন পৌঁছায় না, তখন পেশেন্ট আস্তে আস্তে
খারাপ হয় বা পেশেন্টের আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়, এই জন্য এটা একটু ডেঞ্জারাস। পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় রাস্তার মধ্যে যারা এমনি পাশাপাশি থাকে, কেয়ার যে গিভাররা। যেভাবে পারে তুলে দেয়, তো আচ্ছা, এটা কি বিপজ্জনক? অ্যাকচুয়ালি বিপজ্জনক হতেই পারে, যেটা আগেও বললাম পেলভিক ফ্র্যাকচার এসব ক্ষেত্রে খুব কমন হয়, আর হাড়ের টুকরোগুলো ভেতর দিকে গিয়ে রক্তনালীতে ইনজুরি করতে পারে। এখন যদি আমি কাউকে তুলতে গিয়ে আমি ঠিক প্রোটোকলগুলো ফলো করছি না, তখন তুলতে গিয়ে আবার ওই ইনজুরিটা হওয়ার চান্স বাড়বে। ইনজুরি যদি হয় তখন ভেতরে রক্তক্ষরণ হয়ে পেশেন্টের প্রাণ সংশয় হতে পারে। তো কয়েকটা টেকনিক থাকে, একটাকে বলে লগ রোলিং, যেটা হলো পেশেন্টকে একটা গাছের গুঁড়ির মতো করে আস্তে আস্তে করে ঘুরিয়ে তোলা, আর একটা হলো স্কুপ স্ট্রেচার ইউজ করা। স্কুপ স্ট্রেচার আর লগ রোলিং এই দুটো যদি আমরা ইউজ করি তাহলে ইনজুরির চান্স কমে। আরেকটা হলো যদি কারোর কোমরে ইনজুরি লেগেছে, কোমরের আশেপাশে ইনজুরি লেগেছে, পেশেন্টের শরীরে যাতে কোনো মোচড় না আসে, একটা পা ধরে যাতে না তোলা হয়, চারদিকে চারটা পা ধরে আর কোমরে সাপোর্ট দিয়ে আস্তে আস্তে যদি তোলা হয় তাহলে এইসব ইনজুরিগুলো প্রিভেন্ট করা যায়। এই সব পেলভিক ফ্র্যাকচারই কি একই রকম নাকি আলাদা কিছু রয়েছে? পেলভিক ফ্র্যাকচারের প্রকারভেদ আছে। পেলভিস বোন হলো আমাদের শ্রোণীদেশের বোন, যেটা দিয়ে আমাদের মানে যে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো থাকে, তারপরে আমাদের প্রস্রাবের যে অর্গানগুলো থাকে, তো একটা রিং থাকে যেটাকে বলে পেলভিক রিং। এখন পেলভিক রিং যদি ডিসরাপ্ট হয়, মানে একটা গোল মতো রিং থাকে, ওই রিংটা যদি আলাদা হয়ে যায় তাহলে এটাকে আনস্টেবল ফ্র্যাকচার বলে। যদি রিং ইনট্যাক্ট থাকে তাহলে এটাকে স্টেবল ফ্র্যাকচার বলে। স্টেবল ফ্র্যাকচার জেনারেলি বেটার হয়, ওটাতে পেশেন্টের প্রাণ সংশয় হওয়া, পেশেন্টের শকে যাওয়ার চান্স খুব কম থাকে, ওয়ারেজ আনস্টেবল ফ্র্যাকচারে এগুলোর চান্স অনেক বেশি থাকে। সব ক্ষেত্রেই কি অপারেশন লাগে? সব ক্ষেত্রে লাগে না, ডিপেন্ড করে পেশেন্টের ফাংশনাল ডিমান্ড কীরকম আর পেলভিক ফ্র্যাকচারের ধরন কীরকম। এখন অনেকে থাকেন যারা অ্যাথলিট থাকেন, ওদের তাড়াতাড়ি মানে গেমে ফিরে যেতে হয়, বা হুম। প্রফেশনাল এরকম থাকেন যারা ছুটি অ্যাফোর্ড করতে পারবেন না, ওসব ক্ষেত্রে স্টেবল ফ্র্যাকচারে অনেক সময় অপারেশন করা যায়, বাট জেনারেলি আমরা রেকমেন্ড করি না। বাট আনস্টেবল ফ্র্যাকচার যেখানে পেলভিক রিং ডিসরাপ্ট হয়েছে, ওটা যদি আপনার নর্মাল একটা জীবনযাপন করতে হয়, রিস্কটা কমিয়ে আনতে হয়, পেশেন্টকে তাড়াতাড়ি স্টেবল করতে হয়, তাহলে ওসব ক্ষেত্রে প্রায় বলবো 90-100% ক্ষেত্রেই অপারেশন লাগে। এই ধরনের পেশেন্টদের কি আইসিইউ কেয়ার লাগে? অবশ্যই আইসিইউ কেয়ার দরকার হয়, কারণ যেটা বললাম প্রথমেই, পেলভিক ফ্র্যাকচারে পেশেন্টের হেমোডাইনামিক্যালি আনস্টেবল হওয়ার বা যেটা বললাম বিপি কমে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া বা শরীরের ভেতর রক্তপাত হওয়ার চান্সটা অনেক বেশি। তো একবার যদি রক্তপাত শুরু হয় তাহলে ওটা আইসিইউ ছাড়া পেশেন্টকে ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে পড়ে। আইসিইউতে পেশেন্টের মনিটরিং করতে হয়, পেশেন্টের ব্লাড প্রেশার কীরকম, পালস রেট কীরকম, পেশেন্ট অক্সিজেন ঠিকমতো নিতে পারছেন কি না, পেশেন্টের অন্য কোথাও গিয়ে ব্লাড গিয়ে জমছে কি না, এসব ম্যানেজমেন্ট একদম আইসিইউতেই সম্ভব। আর আইসিইউতে যখন পেশেন্টগুলো থাকে বেটার কেয়ার পায়, তো ওদের সার্ভাইভেবিলিটির চান্সটাও বেড়ে যায়। অপারেশনের পর কতদিন সময় লাগে ঠিক হতে? অপারেশনের পর জেনারেলি 3 মাসের মধ্যে পেশেন্টগুলো হাঁটা শুরু করে। এখন যদি খুব বয়স্ক পেশেন্ট থাকে বা খুব খারাপ ইনজুরি থাকে, হয়তো বা 3 থেকে 3.5 মাস আমরা মানে বেড রেস্ট দিই, বেড রেস্ট দেওয়ার পর থেকে আস্তে আস্তে হাঁটাই। কিন্তু আমার এমন অনেক পেশেন্ট আছে যারা 1.5 মাস থেকে হাঁটা শুরু করেছে, 1 মাস থেকে হাঁটা শুরু করেছে, 3 মাসে কোনো সাপোর্ট ছাড়াই হেঁটে এসছে। তো ডিপেন্ড করে পেশেন্টের উইলিংনেসের উপর, ইচ্ছাশক্তির উপর, পেশেন্টের বয়সের উপর, আর ফ্র্যাকচারটা কীরকম ওটার উপর। ভবিষ্যতে কি এর ব্যথা বা লিম্ফ থেকে যায়? ভবিষ্যতে ব্যথা বা লিম্ফ থাকার চান্সটা খুব কম যদি প্রপারভাবে ওটি করা হয়, প্রপারভাবে অপারেশন করা হয়। অনেক সময় যেগুলিতে অপারেশন করা হয় না, বা এমন কিছু পেশেন্টের ক্ষেত্রে যখন অপারেশন করতে গেলে পেশেন্টের লাইফ রিস্ক হবে, ওসব ক্ষেত্রে পেশেন্টকে অপারেশন করা যায় না। তখন যদি পেলভিক ফ্র্যাকচারটা ঠিকমতো অ্যালাইন করা যায় না, যেটাকে আমরা ম্যাল অ্যালাইনমেন্ট বলি, যে ফ্র্যাকচারগুলো মিলছে না ঠিকভাবে, ওসব ক্ষেত্রে মাঝে মধ্যে লিম্ফ, যেটা আমরা বলি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, বা কোনো পায়ে একটু পাওয়ার কম থাকা, কোনো পায়ে পাওয়ার বেশি থাকা, এগুলো হতে পারে। বাট এখন আজকালকার যুগে যেহেতু সিটি স্ক্যান আছে, সিটি স্ক্যান করে আমরা ফ্র্যাকচারের প্রকারভেদটা বুঝতে পারি, ফ্র্যাকচারের অ্যানাটমি বুঝতে পারি, সেই হিসাবে আমরা ফ্র্যাকচারটাকে প্ল্যান করে অপারেশন করি, প্রপার রিডাকশন করি। ওসব ক্ষেত্রে লিম্ফ বা কোনো ব্যথা থাকার চান্স থাকে না। ইনিশিয়ালি 3-4 মাস পেশেন্টরা একটু কষ্ট পায়, বিকজ মানে অনেকদিন ধরে পেশেন্টরা ইমোবাইল থাকে বা খাটের মধ্যে বা বিছানায় থাকে, তো তখন মাংসপেশিগুলো একটু উইক হয়। বাট যখন পেশেন্টরা হাঁটাচলা শুরু করে, মাংসপেশি আবার আগের মতো শক্তিশালী হয়ে যায়, তখন এরকম লিম্ফ বা ব্যথা থাকা আস্তে আস্তে কমে যায়। মানে যতক্ষণ অচল থাকছে ততক্ষণ ইয়েস, সমস্যা অচল থেকে থাকছে। যখন সচল হওয়া শুরু করবে তখন পেইন হবে। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে হবে। ইভেন আমরা যদি অনেকক্ষণ হাঁটু গেড়ে বসেও থাকি, বসে উঠতে গেলে আমাদের পেইন হয়। হ্যাঁ। এখন একটা পেশেন্ট যদি এরকম 1 মাস ধরে শুয়ে আছে, পেশেন্টটা যখন হাঁটা শুরু করবে স্বভাবতই পেইন হবে, কিন্তু ওই পেইনটার মধ্যে দিয়ে পেশেন্টকে এগিয়ে যেতে হবে। তাই প্রথম বললাম পেশেন্টের ইচ্ছাশক্তির উপরে অনেক কিছু নির্ভর করে। পেলভিক ফ্র্যাকচার তাই মহিলাদের ক্ষেত্রে মানে ভবিষ্যতে কি কোনো সমস্যা আসতে পারে প্রেগন্যান্সির ক্ষেত্রে?
মহিলাদের ক্ষেত্রে যারা স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিতে ইচ্ছুক, মানে নর্মাল প্রসব করাতে ইচ্ছুক, সিজারিয়ান করাতে ইচ্ছুক নন, ওদের ক্ষেত্রে যদি পেলভিক ফ্র্যাকচার বড়সড় হয়, যদি পেলভিক ফ্র্যাকচার মানে একটু বেঁকা তেড়াভাবে জুড়ছে, তাহলে প্রবলেম হতে পারে। পেলভিক আউটলেট যেটাকে বলে, যেখান দিয়ে বাচ্চা বের হয়, ওখানের যদি পরিধিতে কোনো চেঞ্জ হয়, ভলিউমে কোনো চেঞ্জ হয়, তাহলে এমন হতে পারে যে নর্মালভাবে উনি বাচ্চা প্রসব করতে পারবেন না। ওসব ক্ষেত্রে সিজারিয়ান লাগে। বাট এখন যেটা বললাম, আফটার সার্জারি যদি সার্জারি করা হয় বা সার্জারি ছাড়াও যদি ফ্র্যাকচার স্টেবল থাকে, তাহলে এগুলোর চান্স খুবই কম। শুনেছি পেলভিক ফ্র্যাকচার মানেই পুরোপুরি জীবন শেষ, এটা কতটা সত্যি? এটা একদমই সত্যি বলবো না আমি, কারণ এটা আগের একটা ধারণা ছিল। আগে যেহেতু মেডিকেল সায়েন্স এতটা উন্নত ছিল না, সিটি স্ক্যান এতটা অ্যাভেলেবেল ছিল না, পেলভিস ফ্র্যাকচার একটা ট্যাবুর মতো ছিল, অনেকেই করতে চাইতেন না। এর কারণ এটাও যে অনেক ক্ষেত্রে পেলভিস ফ্র্যাকচার করতে গিয়ে পেশেন্টের একটু কমপ্লিকেশন রেট বেশি হতো। বাট এখন যখন মডার্ন মেডিকেল সায়েন্স চলে এসছে, যখন আমাদের সিটি স্ক্যান চলে এসছে, তখন এগুলো জেনারেলি হয় না। আমরা ভালো করে প্ল্যান করে পেশেন্টদেরকে তুলি, আগে সিটি স্ক্যান করে পেশেন্টের বোনের অ্যানাটমি দেখা হয়, ফ্র্যাকচারটা কীরকম দেখা হয়, এমআরআই করে দেখা হয় কোনো ইন্টারনাল অর্গান ইনজুরি আছে কি না, না থাকলে বা থাকলে সেই হিসাবে পেশেন্টদেরকে তোলা হয়। যদি প্রপার রিডাকশন হয়, যদি ঠিকমতো প্লেট বসানো হয়, পেশেন্টটা ভালো হাঁটে। আমার এরকম 2-3টা পেশেন্ট আছে যাদের এরকম বাজে ইনজুরি ছিল। প্রথম 1 মাস অবভিয়াসলি ফ্র্যাকচার জোড়ার জন্য পেশেন্টকে শুয়ে থাকতে হয়, বাট 1 মাস পর থেকে ওরা হাঁটাচলা শুরু করেছে। ইভেন 3 মাসে কোনো সাপোর্ট ছাড়া ওরা হেঁটে এসছে, আর এবং নিজেদের কাজে গিয়ে জয়েন করেছে। তো এমন কথা যে পেলভিস ফ্র্যাকচার মানেই জীবন শেষ, এটা পুরোপুরি ভ্রান্ত। স্যার, আপনার যে পেশেন্টের কথা বললেন, ওদের কি অ্যাক্সিডেন্টেই ফ্র্যাকচার হয়েছিল? একটা পেশেন্টের অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার হয়েছিল, আর একটা পেশেন্ট কনস্ট্রাকশন সাইটে ছিল। কনস্ট্রাকশন সাইটে আগুন ধরে, ওর বেরোনোর রাস্তা ছিল না, ও ঝাঁপিয়ে পড়ার পরে ফ্র্যাকচার হয়। প্রথম পেশেন্টটা ছিল অ্যাবাউট 40 ইয়ার্স ওল্ড, এরপরে পেশেন্ট অ্যাবাউট 24 ইয়ার্স ওল্ড। তো যেটা 40 ইয়ার্স ওল্ড পেশেন্ট, ও 1 মাস প্রায় বেড রিডেন ছিল অপারেশনের পর, বাট 1 মাস পর থেকে ওয়াকারে হাঁটছিল। 2-3 মাসে ওয়াকার ছাড়া ক্রাচে হাঁটা শুরু করেছে, আর এখন তো নর্মালি হেঁটে এসছে। যেটা 24 ইয়ার্সের পেশেন্ট ছিল, সারপ্রাইজিংলি বাই 3rd উইকই ও ওয়াকার দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, আর 1 মাসের মধ্যে নর্মাল হেঁটে আসছিল, কোনো প্রবলেমও ছিল না। আসন করে বসতে পারছিস? বাহ, উঠে দাঁড়া। এই পায়ে, এই পাটা তুলে ওই পায়ে ভর দিয়ে দাঁড়া। হ্যাঁ, উল্টো কর, উল্টো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বাথরুম করার মতো করে বস, কোনো সমস্যা নেই তো? এটা কি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়? ভবিষ্যতে কোনো প্রবলেম জেনারেলি হয় না। এখন যদি ভেতরে প্লেট থেকে যায়, অনেক সময় কি হয়, আমরা এসব ফ্র্যাকচারে টাইটানিয়াম প্লেট ইউজ করি, যেগুলো সারা জীবন আমরা রাখতে চাই। এখন এইসব ফ্র্যাকচারে যদি ধরুন টাইটানিয়াম প্লেট বসানো হলো, প্লেট ওঠানো হলো না, অনেক সময় প্লেট আমরা বের করতে চাই না, কারণ ওই জায়গাগুলো খুব ট্রিকি থাকে। ওই প্লেট রেখে যদি আবার ফ্র্যাকচার হয়, তখন একটু প্রবলেম হতে পারে, কিন্তু এছাড়া অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। একদম সঠিক সময় চিকিৎসা পেলে সবাই ঠিক হয়ে যেতে পারে। একদম সঠিক সময়টা খুব দরকার, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি। এটা দুটো কারণে। ফার্স্ট থিং হলো, যেটা বারবার আমি এই ইন্টারভিউতে বলে এসেছি, পেলভিক ফ্র্যাকচারে ভেসেল ইঞ্জুরি বা শিরা ধমনী ইঞ্জুরি হওয়ার চান্সটা বাড়ে। তখন পেশেন্টের হঠাৎ করে ব্লাড লসের জন্য পেশেন্ট খারাপ হতে পারে। তো ওই সময় প্রথম 1-2 ঘন্টার মধ্যে পেশেন্টকে ব্লাড চালাতে হয়, ওই ব্লিডিংটা বন্ধ করতে হয়, এক্সট্রা ব্লাড দিতে হয় বা হিমোডাইনামিক সাপোর্ট দিতে হয় স্যালাইনের মাধ্যমে। ওগুলো দিলে ইনিশিয়ালি পেশেন্টের জীবনটা বাঁচে, আর উইদিন 10 days to 2 weeks পেশেন্টের অপারেশনটা করে দিতে হয়। কারণ অপারেশন না করলে যদি পেলভিস জোড়া শুরু করে দেয় বেঁকা তেড়াভাবে, তাহলে ওটাকে আবার ছাড়িয়ে যে অপারেশনটা করা, দ্যাট বিকামস ভেরি কমপ্লিকেটেড। তখন ওটার রিস্ক বেড়ে যায়। তাই কারোর যদি ফ্র্যাকচার হয়েছে, কেউ ভাবছেন যে আমরা ঘরে রেখে দেখবো, 1 মাস 1.5 মাস দেখলাম, পরে হচ্ছে না, আসলাম, ওসব ক্ষেত্রে কিন্তু রিস্কটা উল্টে বেড়ে যায়, কমে কোনো দিকেই নয়। বেস্ট হলো যদি পেশেন্ট স্টেবল থাকে, 2 সপ্তাহের মধ্যে অপারেশনটা করে দেওয়া। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা আমাদের আলোচনায় শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।